গ্রেডিয়েন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স। ঠিক আছে, ফিজিক্যাল সিগনিফিকেন্স কি নিজেরাই লিখেছিস, লেভেল সারফেস বলে একটা জিনিস লিখেছিস। লেভেল সারফেস ব্যাপারটা কি, কোনো একটা স্কেলার ফাংশন দেওয়া হলো ইউ, তা ইউ ইকুয়াল টু c1 একটা লেভেল সারফেস, ইউ ইকুয়াল টু c2 আরেকটা লেভেল সারফেস, অর্থাৎ বিভিন্ন কনস্ট্যান্ট সারফেস। হ্যাঁ, তা এবার ধরা যাক ইউ ইকুয়াল টু c1 সারফেসটা এরকম দেখতে। এটা আমি মানে সারফেসের ক্রস সেকশনটা দেখাচ্ছি আর কি। আচ্ছা পুরো সারফেসই দেখাই, নাহলে আবার বুঝতে কেমন লাগবে। এটা হচ্ছে একটা সারফেস ইউ ইকুয়াল টু c1। হ্যাঁ, এর পরের সারফেসটা এটার থেকে জাস্ট একটু বেশি, ইউ ইকুয়াল টু c2। তো এরা এরকম বিভিন্ন লেভেল সারফেস। তা একটা সারফেস থেকে আরেকটা সারফেসের এই যে ইনক্রিজ হলো, এই রেট অফ ইনক্রিজ, ঠিক আছে, মানে এখান থেকে এটার যে চেঞ্জ, সেই রেট অফ চেঞ্জ, অর্থাৎ এই সারফেসের চেঞ্জ ডিভাইডেড বাই এই কোঅর্ডিনেট গুলোর চেঞ্জ। যেমন আমরা ডেরিভেটিভ করি df dx, ফাংশনের চেঞ্জ, এটার মানে কি, মানে হচ্ছে চেঞ্জ অফ ফাংশন ডিভাইডেড বাই চেঞ্জ অফ ভেরিয়েবল। ঠিক আছে, তা এই ব্যাপারটা বিভিন্ন ডিরেকশনে মাপা যেতে পারে। যেমন আমি এই ডিরেকশনে মাপতে পারি, আমি এই ডিরেকশনেও চেঞ্জটা মাপতে পারি, এই ফাংশনের চেঞ্জ ডিভাইডেড বাই ভেরিয়েবলের চেঞ্জ মাপতে পারি, সমস্ত ডিরেকশনে মাপতে পারি। যেই ডিরেকশনে এই রেটটা ম্যাক্সিমাম, সেই ডিরেকশনের যে রেট অফ চেঞ্জ সাধারণত সেটা সারফেসের সঙ্গে নর্মাল ডিরেকশনে থাকে। সাধারণত এটা দেখানো যায় যে এটা সারফেসের সঙ্গে নর্মাল ডিরেকশনে থাকে, সেটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট। এটা তোরা নিজেরাই খাতায় লিখেছিস। তো 2 নম্বর অঙ্কটা ওইটারই একটা এক্সটেনশন ছিল, মানে ওটার একটা প্রয়োগ। কিরকম, প্রবলেম নাম্বার 2 গ্রুপে এখানে তোকে একটা স্কেলার ফাংশন দিয়েছে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে তো লেভেল সারফেস গুলো কিরকম হতে পারে, ইউ ইকুয়াল টু 4, ইউ ইকুয়াল টু 9, ইউ ইকুয়াল টু 12, এরকম ইত্যাদি নানান রকম। অর্থাৎ লেভেল সারফেস গুলো কিরকম হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, এক্স স্কোয়ার ইকুয়াল টু 12, এটসেট্রা। এটা হচ্ছে তোদের বিভিন্ন লেভেল সারফেস। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এটা কি সারফেস, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 মানে হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3, এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 মানে হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 12, 3 4 12 প্লাস মাইনাস 2 রুট 3। এটাকে আমি যদি প্লট করি, আমি 3 ডাইমেনশন ছেড়েই দিচ্ছি যেহেতু এক্স ওয়াই এটাই আছে। x equal to plus minus 2, 1 2 3 4 5 6, x equal to plus minus 2 মানে হলো 1 2, এই একটা সারফেস, এই একটা সারফেস, x equal to plus minus 3, এই একটা সারফেস, এই একটা সারফেস। তাহলে these are various level surface। ঠিক আছে, এটা একটা সারফেস, এটা আরেকটা সারফেস। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এদের ইনক্রিজ রেট মাপবো, বিভিন্ন ডিরেকশনে মাপতে পারি।
প্রথমে আমি নর্মাল ডিরেকশনেই মাপি রেট অফ ইনক্রিজ। তো এই সারফেসের নর্মাল ডিরেকশন কোনটা? এটা। তো একটু তাকালেই বোঝা যাবে যে এই ডিরেকশনটাতে ভ্যালুগুলো ক্রমশ বাড়ছে, কেননা এখানে ভ্যালু -3, এখানে ভ্যালু -2, এখানে ভ্যালু +2, এখানে ভ্যালু +3, অর্থাৎ লেভেল সারফেসের যে ভ্যালু সেটা বাঁদিক থেকে ডান দিকে বাড়ছে। ঠিক আছে, তাহলে ডিরেকশন অফ ইনক্রিজ এটা কোন দিকে? আই ক্যাপ, ডান দিকে। এবার আমি রেট অফ ইনক্রিজ মাপার চেষ্টা করি। ধরা যাক এক্স একটা ভ্যালু, এক্স প্লাস ডেল্টা আরেকটা ভ্যালু। তাহলে এক্স ভ্যালুর জন্য u1 ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স প্লাস ডেল্টা ভ্যালুর জন্য u2 হচ্ছে এক্স প্লাস ডেল্টার হোল স্কোয়ার। তাহলে চেঞ্জ অফ ইউ অর্থাৎ u2 মাইনাস u1 is equal to x plus delta whole square minus x square equal to x square plus 2 delta x plus delta square minus x square, x square কেটে গেল, delta squareটা very small অর্থাৎ 2 delta x। ক্লিয়ার? এবার রেট অফ ইনক্রিজ, ডেল্টা ইউ কে ভাগ করতে হবে। রেট অফ ইনক্রিজকে যদি আমি ভালো করে শোন এই ডিরেকশনে মাপি, তাহলে ডেল্টা ইউ কে আমার ডেল্টা দিয়ে ভাগ করা উচিত। একটা ছিল এক্স আর একটা ছিল এক্স প্লাস ডেল্টা। তাহলে ডেল্টা ইউ কে এই ডিরেকশনে যদি মাপতে হয় তাহলে আমার ডেল্টা দিয়ে ভাগ করা উচিত, 2 ডেল্টা এক্স বাই ডেল্টা অর্থাৎ 2x। এবার যদি আমি অন্য কোনো ডিরেকশনে মাপি, ধরা যাক আমি এই ডিরেকশনে মাপছি, তা এই ডিরেকশনে যদি মাপি, এটা u2 আর এটা u1, তা অবভিয়াসলি u2 মাইনাস u1 তো একই থাকবে, 2 ডেল্টা এক্সই থাকবে। কিন্তু যখন আমি রেট মাপবো তখন আমাকে এটাকে ভাগ করতে হবে, এইটা দিয়ে ভাগ করতে হবে, কারণ আমি এই ডিরেকশনে মাপতে চাইছি। তাহলে আমাকে u2 মাইনাস u1 ডিভাইডেড বাই দিস থিং, এই জিনিসটা। ক্লিয়ার? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে u2 মাইনাস u1 ডিভাইডেড বাই ডেল্টা বাই কস থিটা। মানে এই সোজাটা যদি হয় ডেল্টা, তাহলে অতিভুজটা ডেল্টা বাই কস থিটা হবে। এটা আশা করি ক্লিয়ার, বোঝা গেছে? এবং ছবি দেখেও বুঝতে পারছিস যে এইটা ছোট, মানে এই যে আমরা ভাগটা করলাম, যদি আমাকে এই ডিরেকশনে মাপতে হয় তাহলে তো এটা দিয়ে ভাগ করছি, আর যদি এই ডিরেকশনে মাপতে হয় তাহলে আমি এইটা দিয়ে ভাগ করছি। তো এটা যদি এল হয় আর এটা যদি এল নট হয় তাহলে এল অবশ্যই এল নটের থেকে বড়। তার মানে অন্য কোনো ডিরেকশনে মাপতে হলে আমার রেট অফ ইনক্রিজ will be smaller। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে কেন স্মলার? চেঞ্জটা একই আছে কিন্তু যেটা দিয়ে ভাগ করছি সেটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেটা তুই যত অন্য ডিরেকশনে যাবি তত আর কি বড় হতে থাকবে। মানে এই যদি আমার লেভেল সারফেস হয়, এদের মধ্যেকার u2 মাইনাস u1 একই হবে, কিন্তু ভাগ করছি সেটা দিয়ে, এটা ম্যাক্সিমাম হবে, এটা দিয়ে ভাগ করলে ভ্যালুটা আরেকটু কমবে, এটা দিয়ে ভাগ করলে ভ্যালু আরো কমবে, এটা দিয়ে ভাগ করলে ভ্যালু আরো কমবে, এরকম করে করে কমতেই থাকবে। হ্যাঁ, এখান থেকেই কস থিটা ব্যাপারটা আসে। এই যে ডেল্টা বাই কস থিটা, এই কস থিটাটা চলে এলো উপরে, মানে বেসিক্যালি এটা হলো u2 মাইনাস u1 বাই ডেল্টা তার সঙ্গে কস থিটা। অ্যান্ড
এবং এটা ছোট হতে থাকবে। তাহলে ম্যাক্সিমাম রেট অফ ইনক্রিজটা 2x, এবং কোন ডিরেকশনে হবে সেটা? সারফেসের সঙ্গে নর্মাল ডিরেকশন এন ক্যাপ, এবং আমাদের এই প্রবলেমে সেই ডিরেকশনটা হচ্ছে আই ক্যাপ। সুতরাং ম্যাক্সিমাম রেট অফ ইনক্রিজ টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ ম্যাক্সিমাম রেট অফ ইনক্রিজ হচ্ছে 2x আই ক্যাপ। এইবার গ্রেডিয়েন্ট অফ এক্স স্কোয়ার নিলে দেখা যাবে সেটা 2x আই ক্যাপই আসছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল যখনই বের করবি, পরের পেজে বলি, গ্রেডিয়েন্ট কার হয়? স্কেলারের হয়। গ্রেডিয়েন্ট মানে স্কেলার, তাহলে এখানে কোনো ডট থাকবে না, গ্রেডিয়েন্ট অফ আ স্কেলার হবে। যখন ডাইভারজেন্স বার করবি, ডাইভারজেন্স অফ আ ভেক্টর হয়, তাই এইখানে এই ডটটা অবশ্যই দিতে হবে। যখন কার্ল বার করবি, এখানে ক্রস প্রোডাক্ট থাকবে, এটা আশা করি দিতে ভুল হবে না। যখন গ্র্যাড স্কোয়ার বার করবি, তখন মাঝে কোনো ডট হবে না, কারণ গ্র্যাড স্কোয়ার নিজেই একটা স্কেলার কোয়ান্টিটি। এবং কোশ্চেন পেপারে এরকম থাকে, কেননা সেটা একটা বোল্ড ভাবে থাকে। কোশ্চেন পেপারে এই জিনিসটা বোল্ড থাকে, বোল্ড বলতেই ভেক্টর বোঝায়। তাছাড়াও কোশ্চেন পেপারে ভুলও থাকতে পারে, কিন্তু তোর যেন না ভুল হয়। এই সাইনটার মাথায় যদি এইটা না দিস, তাহলে কিন্তু সমস্যা আছে, জিরোও পেতে পারিস, এক্সামিনারের উপর ডিপেন্ড করবে। এমনিতেও এটা ভুল, ঠিক আছে? ভেক্টরের মাথায় ভেক্টর সাইন না দেওয়া মানেই ভুল। এবার গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স এরা সবাই কিন্তু ভেক্টর অপারেটর, ফলে পুরো অঙ্ক ঠিক করলি মাথায় ভেক্টর সাইনটাই দিলি না, এটা কিন্তু পুরোটা কারেক্ট হলো না, ঠিক আছে? এই ধরনের উল্টোপাল্টা ভুলগুলো করবি না, অঙ্ক করে খাতা অবশ্যই চেক করবে। আচ্ছা, ওই একই অঙ্কে আরেকটা ছিল ইউ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এটার লেভেল সারফেস কিরকম হতে পারে? আর স্কোয়ার ইকুয়াল টু 4, আর স্কোয়ার ইকুয়াল টু 9, আর স্কোয়ার ইকুয়াল টু 16 ইত্যাদি। তা এরা কারা? এরা হচ্ছে বিভিন্ন সার্কেল। এটা একটা সার্কেল 4, এটা একটা সার্কেল 9, এটা আরো একটা সার্কেল 16। গ্রেডিয়েন্ট নিলে পাওয়া যাবে 2r r ক্যাপ, ঠিক আছে? এখানেও সে একই ব্যাপার, ম্যাক্সিমাম রেট অফ ইনক্রিজ হচ্ছে টুয়ার্ডস দ্য রেডিয়াল ভেক্টর, সেটা সব ডিরেকশনে। এবং এটা ক্যালকুলেশন করেও দেখানো যাবে যে আর প্লাস ডেল্টা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি টুয়ার্ড ডেল্টা, এবং along the direction of r cap toward delta by delta হচ্ছে আমার রেট অফ ইনক্রিজ, এবং along any other direction, ছবি থেকে, যেমন ধরা যাক এই ডিরেকশনে আমি যদি চাই মাপতে, তাহলে এখানেও সেই একই ফান্ডা, সেই একটা থিটার ব্যাপার চলে আসবে, এবং এবং এটা যদি হয় ডেল্টা, তাহলে এইটা হয়ে যাবে ডেল্টা বাই কস থিটা, অর্থাৎ সাইজে এর থেকে বড়। ছবিটা ঠিকমতো আঁকা হয়নি বলে বোঝা যাচ্ছে না, যে এরকম যদি দুটো অ্যানিউলার রিজিয়ন থাকে, তাহলে রেডিয়াল ভেক্টরের যা গ্যাপ থাকে, বাকি সমস্ত ভেক্টরের বাকি সমস্ত লাইনের ভ্যালুই তার থেকে বড় হয়, সবাই বড় হয়, ঠিক আছে? তা যেহেতু বড় হবে, তাহলে ব্যাপারটা ছোট হয়ে যাবে, মানে হচ্ছে 2r ডেল্টা বাই কস থিটা, অর্থাৎ 2r কস থিটা হবে।
which is smaller than 2r. সুতরাং এটা হচ্ছে ম্যাক্সিমাম রেট অফ ইনক্রিজ। এই জন্যই বলেছিলাম যে এই অ্যান্সারটা চাইলে কেউ বাংলাতেও লিখতে পারে, কারণ আমি ভাবছিলাম কেউ হয়তো বুঝিয়ে লেখার জন্য ইংলিশে লিখতে পারলো না। ঠিক আছে, তাহলে গ্রেডিয়েন্ট যে আমরা বলি যে ম্যাক্সিমাম রেট অফ ইনক্রিজ যেই দিকে হবে সেই দিকেই গ্রেডিয়েন্ট, এটাই এই দুটো গ্রাফ থেকে মানে গ্রাফিক্যালি কি বুঝলি এটাকে, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা দুটো ফাংশনে অ্যাপ্লাই করে দেখাতে বলেছিলাম। ঠিক আছে, যে গ্রেডিয়েন্টের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা অ্যাকচুয়ালি তাই, সত্যি সত্যি যেদিকে সবচেয়ে বেশি রেট অফ ইনক্রিজ গ্রেডিয়েন্টটা সেই দিকেই হয়। আচ্ছা, এরপর একটা ছিল এটা ঠিকই করেছিস, কার্ল অফ ইউনিট ভেক্টর আর, এটা 0। আচ্ছা, স্কেচ করতে বলেছিলাম, ওটা জাস্ট এইটুকুই দেখাতে হতো যে আর হচ্ছে জাস্ট এটা, এবং কার্ল মানে হচ্ছে হাউ মাচ ইট ইজ রোটেটেড। তো এই ভেক্টরটা তো একেবারেই রোটেটেড নয়, সোজাই বেরিয়ে যাচ্ছে অরিজিন থেকে। সো কার্ল অফ আর ইজ আ নাল ভেক্টর এবং ক্যানট বি প্লটেড। নাল ভেক্টর তো প্লট করে দেখানো যায় না। ঠিক আছে, একটু প্যাচের প্রশ্ন আসতেই পারে, মানে বইতে কমন পাওয়া যাচ্ছে না বা আগে কোনোদিন করিনি তার মানে এই নয় যে পরীক্ষার সময়ও পারবি না। যেমনই প্রশ্ন আসুক নিজের নলেজের উপর আস্থা রাখতে হবে, যে কিছু তো পড়াশোনা করেছে জীবনে, ফলে যাই উল্টোপাল্টা প্রশ্ন আসুক কিছু তো অন্তত লিখতে পারবো, যা মনে হবে তাই লিখ, রাদার দ্যান মানে এই অঙ্কটা বইয়ের ওই অঙ্কটার সঙ্গে 20% মিলছে তাহলে ওইটাই বসিয়ে দিই, ওইটা করিস না। ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা কর, কি আছে, এত চাপ নেওয়ার কিছু নেই। ঠিক আছে, এমনিতেও মানে এই স্ট্র্যাটেজি গুলোতে খুব একটা লাভ হয় না, মানে কোনো একটা অঙ্ক যদি অন্য একটা অঙ্কের মতো একটু দেখতে, তাই আমি ওটা মনে হচ্ছে গোজামিল দিয়ে মিলিয়ে দিলাম, ওটাতে কিন্তু খুব একটা লাভ হয় না। প্রত্যেকটা অঙ্কই ইন্ডিপেন্ডেন্ট। আর আমি থার্ড সেমের কোশ্চেন যা দেখলাম তাতে আমার মনে হলো যে একটু মানে কি বলবো, একটু অন্যরকম অঙ্ক আসতে পারে, যদি আসে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে, কারণ বুদ্ধি কিন্তু সবারই আছে, ইউজ কেউ বেশি করে কেউ কম করে। তো একটু অঙ্কটা কিসের মতো কোথায় দেখেছি সেটা ভাবার আগে আগে নিজে ভাব যে অঙ্কটা আমি যতটা জানি তার বেসিসে অঙ্কটা কিভাবে করা যেতে পারে। হয়তো দেখ, এটা একটা খুবই সামান্য একটা জিনিস, এটাকে প্লট করতে বলা হয়েছে, এটা প্লট করা যাবে না, নাল ভেক্টর ক্যান নট বি প্লটেড, এইটুকুই অ্যান্সারটা কিন্তু। ঠিক আছে, তো অঙ্কগুলো দেখলে পরে একটু ওইভাবে ভাববি, মানে নিজের উপর আস্থা রাখবি বেশি, বইয়ের উপর কম। আচ্ছা, এইবার এইটা প্রথমে বলা হয়েছিল গ্রেডিয়েন্ট অফ 1/r বার করতে, এটা বার করেছিস, পেরেছিস সকলেই, মাইনাস আর ক্যাপ বাই আর স্কোয়ার, খুবই ভালো। বা অনেকে রেখেছি সেটাকে মাইনাস আর ভেক্টর বাই আর কিউব, ভেরি গুড। এরপর তো সবাই ফ্লপ করে গেলি, এটার কারণটা কি? এই কিছুটা তো করতেই পারতি, সেটা তো বলাই ছিল যে অ্যাপ্লাই ডাইভারজেন্স থিওরেম অন মাইনাস আর ক্যাপ বাই আর স্কোয়ার। কার উপর করতে হবে সেটাও বলা আছে, তা আরেকটু তো চেষ্টা করতে পারতিস, তাহলে তো পার্ট মার্কিংটা আরেকটু বেশি পেতিস। তাহলে অ্যাপ্লাই করি, ধরা যাক এটা হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর, তাহলে এর উপর যদি ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করি, ডাইভারজেন্স এ ডি টাউ is equal to a dot ds সারফেস ইন্টিগ্রাল। ওকে, এবার এর জায়গায় এটাকে বসাই, ডাইভারজেন্স অফ, আচ্ছা এবার আমাকে একটা জিনিস দেখতে হবে যে আমাকে একটা প্রুফ করতে দিয়েছে, প্রুফটা দিয়েছে গ্র্যাড স্কোয়ার অফ 1/r। তো আমি এখানে এর জায়গায় এটাকে বসাই, তাহলে আমার গ্র্যাড স্কোয়ারটা চলে আসবে।
ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট হলো। রাইট হ্যান্ড সাইডে আমি এটাকে বসাই, তাহলে আমি কিছু একটা ইভালুয়েট করতে পারবো। মাইনাস আর ক্যাপ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস অর্থাৎ আর ক্যাপ ইন্টু সারফেস এলিমেন্ট। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে কি হবে, অর গ্র্যাড স্কোয়ার 1/r ডি টাউ ভলিউম। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি হবে, মাইনাস আর ক্যাপ ডট আর ক্যাপ, এটা আগেই 1 হয়ে গেল। আচ্ছা, যেহেতু সারফেস ইন্টিগ্রাল বার করতে হবে, তাহলে সারফেসে এটার ভ্যালু 1/r স্কোয়ার, মানে এই ভেক্টরটা যেটা 1/r স্কোয়ার, সেটা যদি আমি একটা স্ফেরিক্যাল সারফেস নিই অফ রেডিয়াস r, দিস ইজ মাই সারফেস, তাহলে এই ভেক্টরের সারফেস ভ্যালুটা 1/R স্কোয়ার হবে, এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। এবার পুরো সারফেসের উপর ইন্টিগ্রেশন, পুরো সারফেসের উপর ইন্টিগ্রেশন, অর্থাৎ এটা ইন্টু 4πr স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে -4π। তাহলে আমি রেজাল্টটা কি পেলাম, গ্র্যাড স্কোয়ার 1/r ডি টাউ ইজ ইকুয়াল টু -4π। এটার সঙ্গে আগের অ্যান্সারটা মেলাতে হবে, সেটা হলো আগে আমরা দেখিয়েছিলাম গ্র্যাড স্কোয়ার 1/r ইজ ইকুয়াল টু 0। তার সঙ্গে 7 নম্বরে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, যেটা আমি ইচ্ছে করেই দিয়েছিলাম, সেটা হলো এই রেজাল্টটা এটা কি ভ্যালিড ফর অল আর। এটা পৌলবী নট ভ্যালিড লিখে তারপর ছেড়ে দিলি কেন বুঝলাম না। এটা একটু তাকালেই বোঝা যাচ্ছে যেটা r ইকুয়াল টু 0-তে ভ্যালিড হওয়া সম্ভবই নয়, কারণ r ইকুয়াল টু 0-তে 1/r গোস টু ইনফিনিটি, সম্ভবই নয় 1/r এ এটা ভ্যালিড হওয়া। r ইকুয়াল টু 0-তে ভ্যালিড, r ইকুয়াল টু 0 বাদ দিয়ে বাকি সব পয়েন্টে এটা ভ্যালিড। ঠিক আছে, সো গ্র্যাড স্কোয়ার 1/r ইজ 0 ফর, যখন r 0 নয় তখন গ্র্যাড স্কোয়ার 1/r-টা 0, কিন্তু যখন r 0 তখন গ্র্যাড স্কোয়ার 1/r-টা কি হবে। এইটার উত্তরটা মানে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসতে হতো, এটার উত্তরটা এখান থেকে পাওয়া যাবে। এখানে কি দেখছি আমি, গ্র্যাড স্কোয়ার 1/r, এটাকে ভলিউম ইন্টিগ্রেট করলে -4π আসছে। আমার ভলিউমটা অ্যাকচুয়ালি কি, ভলিউমটা হচ্ছে একটা স্ফিয়ার, রাইট, যার ভেতরে একটা অরিজিন আছে। এবার আমি কি জানি, গ্র্যাড স্কোয়ার 1/r-টা সব জায়গাতেই 0, তার মানে এই স্ফিয়ারের ভেতরে সমস্ত পয়েন্টে গ্র্যাড স্কোয়ার 1/r ইজ 0, কিন্তু ভলিউম ইন্টিগ্রেট করলে আমি -4π পাচ্ছি, তার মানে নিশ্চয়ই সারফেসের মধ্যে কোনো একটা পয়েন্ট আছে যেখানে এই ভ্যালুটা -4π, মানে নিশ্চয়ই তাই হতেই হবে, কারণ সব জায়গাতেই তো 0, তা কোথাও একটা নিশ্চয়ই -4π ভ্যালু আছে, না হলে তো এটা আসাটা সম্ভব নয়, রাইট। তাহলে সেটা সেই পয়েন্টটা কোন পয়েন্ট যেখানে এটা এরকম, তাহলে একটাই পয়েন্ট বাকি ছিল, যেটা হচ্ছে এইটা আমরা জানতাম না, এইটা আমাদের জানা ছিল না যে r ইকুয়াল টু 0-তে গ্র্যাড স্কোয়ার 1/r-টা কত হয়। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। সো দিস ইজ আওয়ার অ্যান্সার, যে গ্র্যাড স্কোয়ার 1/r-টা সব জায়গাতেই 0। মানে ভলিউম ইন্টিগ্রাল মানে কি, ভলিউম ইন্টিগ্রাল মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে যা ভ্যালু একটা জিনিসের, প্রত্যেকটা পয়েন্টে যা ভ্যালু ইনটু ভলিউম এলিমেন্ট দিয়ে সবগুলোর উপর যোগ করা, মানে যত ভলিউম এলিমেন্ট আছে সবার উপরে যোগ করা, এটাই তো কাজটা। তা সব জায়গাতেই 0, কিন্তু একটা পয়েন্টে আননোন, সেই আননোনটা নিশ্চয়ই -4π,
না হলে তো ভলিউম ইন্টিগ্রালটা -4π আসতো না। তাহলে সেই একটা পয়েন্ট, অর্থাৎ r ইকুয়াল টু 0-তে এটা -4π, আর r নট 0 যখন, তখন এটা 0। এই জিনিসটা একমাত্র তখনই, মানে এটা এই ধরনের ফাংশনকেই ডেল্টা ফাংশন বলে, যেটা একটা পয়েন্টে -4π হয় এবং জিনিসটা ব্লো আপও, অ্যাকচুয়ালি এটা -4π লেখাটা ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি লেখা উচিত -4π তো ঠিক নয় ব্যাপারটা, এটাকে লেখা উচিত, এটাকে অ্যাকচুয়ালি লেখা উচিত 1/-4π গ্রেড স্কোয়ার 1/r d tau ইকুয়াল টু 1। এই গোটা জিনিসটা একটা ফাংশন, ঠিক আছে? করে এটা টেকনিক্যালি কারেক্ট হবে যদি আমি লিখি যে -1/4π গ্রেড স্কোয়ার 1/r। এই ফাংশনটা 0 যখন r নন জিরো এবং ইট ব্লোজ আপ অ্যাট r ইকুয়াল টু 0, কেননা নিচে এখানে r আছে, কিন্তু বাট যখন আমি এটাকে ইন্টিগ্রেট করি ভলিউম ইন্টিগ্রেট, তখন আমি 1 পাই। ঠিক আছে, এই আমার যেটা রেজাল্ট আছে সেইটা। ঠিক আছে, এটা 0 যখন আর নন জিরো এটা ব্লো আপ করে, কেননা আর ইকুয়াল টু 0-তে এটা ব্লো আপ করারই কথা, কিন্তু ইন্টিগ্রেট করলে আমি এটাকে ইন্টিগ্রেট করলে আমি 1 পাই। এই জিনিসটা দিস ইজ নাথিং বাট ডেফিনেশন অফ ডেল্টা ফাংশন। ডেল্টা ফাংশনে এক্স্যাক্টলি এটাই হয়, একটা পয়েন্টে ব্লো আপ করে, বাকি পয়েন্টে 0 হয়, ইন্টিগ্রেট করলে 1 আসে। দেয়ারফর -1/4π গ্রেড স্কোয়ার 1/r ইজ আ ডেল্টা ফাংশন। যেহেতু এটা 3 ডাইমেনশনাল, তাই আর এর মাথায় ভেক্টর হবে, হেন্স প্রুভড। এই হয়ে গেল প্রুফ। এটা তোরা জাস্ট এইটুকু যদি করতিস, এই পর্যন্ত এলেই তোরা আইডিয়াটা মানে মাথায় আসতো। ওটা হিন্ট হিসাবেই দেওয়া ছিল অ্যাকচুয়ালি, যে কার উপর ডাইভারজেন্স থিওরেমটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, একটু মানে ইন্ডিপেন্ডেন্টলি চেষ্টা করবি এবং একটু কনফিডেন্ট হবি নিজের ব্যাপারে, কারণ ভাবলে অনেক কিছুই পারবি তোরা, কিন্তু চেষ্টা করতে হবে। অনেক অঙ্কই এরকম হয় যে মানে প্রথম দেখে বোঝা যায় না পারা যাবে কিনা, মনে হয় যে পারা যাবে না, কিন্তু একটু শুরু না করলে তুই বুঝতে পারবি না যে পারবি কি পারবি না। আচ্ছা, ডেল্টা kx ইকুয়াল টু 1/mod k ডেল্টা x, এটা কিছুই নয়, kx ইকুয়াল টু ইউ ধরতে হবে, আর ডেল্টা ফাংশনের ডেফিনেশন ইউজ করতে হবে। ঠিক আছে, এই দুটোকে ইউজ করতে হবে। এটা পৌলবী যা করেছিস ঠিকই করেছিস। আর হচ্ছে একবার এটা কে পজিটিভ ধরে অঙ্কটা করতে হবে, কে নেগেটিভ ধরে অঙ্কটা করতে হবে। হিন্ট দিয়ে দিলাম, নিজেরা ট্রাই করবি, ও করলে এসে যাবে, এটাই আসবে। ঠিক আছে, এবং ডেল্টা ফাংশন যে সিমেট্রিক সেটাও একটা ব্যাপার। ডেল্টা ফাংশন ইজ আ সিমেট্রিক ফাংশন, এই ব্যাপারটাকে ইউজ করে করতে হবে, করলে এসে যাবে। ওকে, এবার আসি একটু ওই সবে ভলিউম ইন্টিগ্রাল ইত্যাদি। একটা অঙ্ক ছিল, ফাইন্ড দা
flux through hemispherical bone based on XY plane origin at the center of the base. কার ফ্লাক্স বার করতে হবে? r sin theta r cap theta cap plus phi cap। তার মানে এটা একটা ভেক্টর, ঠিক আছে, এবং ভেক্টরটা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম, কেননা এইগুলো সব আছে, আর সাইন থিটা আছে, আবার এখানে সব 1 1 আছে, তো কিছু একটা হবে ভেক্টরটা এরকম এরকম হয়তো হবে, এরকম নানান রকম বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম, ঠিক আছে, একটা ভেক্টর ফিল্ড আছে। এই কার মাধ্যমে মানে কার মধ্যে দিয়ে ফ্লাক্সটা জানতে চাওয়া হচ্ছে? একটা হেমিস্ফেরিক্যাল বাটি যার বেসটা এক্স ওয়াই প্লেনে আছে আর অরিজিনটা বেসের সেন্টারে আছে, অর্থাৎ এই হয়ে গেল বেস, অরিজিন সেন্টারে আছে, এবং হেমিস্ফেরিক্যাল বাটি অর্থাৎ সামথিং লাইক দিস, ঠিক আছে। তো বার করতে হবে ভি ডট ডিএস। এস এর মধ্যে দুটো পার্ট আছে, একটা S1 আর একটা S2। S1 কোনটা? এটা, নিচের যে ফ্ল্যাট সারফেস। S2 কোনটা? এই জিনিসটা যেটা ঘোরানো বাটির মতো, সো দ্যাট ইজ ইউর S2, ঠিক আছে। তাহলে তোর কি কি লাগবে এখন? প্রথমত লাগবে S1 এবং S2 এই দুটোর জন্য সারফেস এলিমেন্ট লাগবে এবং সারফেস নর্মাল সেটাও লাগবে, দুটোই লাগবে। S1 কোনটা? নিচের ফ্ল্যাট সারফেসটা। সারফেস এলিমেন্ট স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট যদি ইউজ করি, r থিটা r sin theta phi। তা নিচের সারফেস S1, তাই তো? S1 মানে হচ্ছে নিচের সারফেসটা, সেই সারফেসের একটা এলিমেন্টারি সারফেস এরিয়া, মানে এরকম কিছু একটা, সেটা তাহলে কত হবে? প্রথমত এটা কত হবে? এই দিকটা হবে r sin theta ইন্টু d phi হবে, মানে এই জিনিসটা তো অ্যাকচুয়ালি এই জিনিসটা এরকম সারফেস এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এই পার্টটা হচ্ছে r sin theta, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে d phi। অতএব এই লেন্থটা হবে r sin theta d phi। আচ্ছা, এটার এলিমেন্টার এরিয়া মানে হচ্ছে এই দিকটা ইন্টু এই দিকটা,
তাহলে এই লেন্থটা যেহেতু আমার r sin থিটা, তাহলে এই জিনিসটা হবে d of r sin থিটা। এইগুলো আমি এভাবে করছি ঠিকই, তবে তোরা তো অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস পড়েছিস, ফলে এই ধরনের সারফেস এলিমেন্ট বার করাটা ওখানে আরো মানে ফর্মুলা ইউজ করেই করা থাকে, ফলে ওটা তো তোদের নিশ্চয়ই মানে ওটা নিশ্চয়ই জানা। তাহলে S1 এর ক্ষেত্রে সারফেস এলিমেন্টটা হবে r sin theta d phi multiplied by d of r sin theta। এখানে খেয়াল রাখতে হবে যে এখানে থিটা কোনো ভেরিয়েবল না, কেননা থিটা কোন দিকে চেঞ্জ হচ্ছে, থিটা এই ডিরেকশনে চেঞ্জ হচ্ছে, মানে এই ডিরেকশনে, কিন্তু এখানে আমি একটা প্লেনে কনফাইন্ড অবস্থায় আছি, তাই এই প্লেনের কোনো সারফেস এলিমেন্টের জন্য থিটাটা কিন্তু কোনো ভেরিয়েবল হবে না, তাই থিটা এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ r sin theta d phi ইন্টু sin theta dr, এইটা হবে আমার এলিমেন্টাল সারফেস এরিয়া S1 এর জন্য, ঠিক আছে। আর n ক্যাপ সারফেস নর্মাল কি হবে, সারফেস নর্মাল সবসময় কি হয়, সারফেস থেকে বাইরের দিকে হয়, তাহলে নিচের সারফেসটার জন্য সারফেস নর্মালটা হবে এই দিকে, অর্থাৎ মাইনাস কে ক্যাপ, তাহলে n ক্যাপটা হবে মাইনাস কে ক্যাপ, এবং স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কে ক্যাপ is equal to r cos theta minus theta sin theta। হলো, তাহলে আমরা পেয়ে গেলাম S1 এর ক্ষেত্রে আমরা ds টাও পেয়ে গেলাম এবং n ক্যাপটাও পেয়ে গেলাম। S2 অর্থাৎ এই কার্ভড সারফেসটা, S2 এর ক্ষেত্রে ds হবে এইরকম একটা ঘোরানো এইরকম একটা জিনিস, এইটা হবে রেডিয়াস, কারণ সারফেসে আছি, তাহলে এইটা হবে রেডিয়াস, এটা অবশ্যই d থিটা হবে, ঠিক আছে। সো তাহলে এইটার ক্ষেত্রে আমার এইটার লেংথ হবে r d থিটা, ঠিক আছে। আর এই পার্টটা, এই পোর্শনটা কি হবে বলতো, কি হওয়া উচিত বলে মনে হচ্ছে? মানে এই যে কার্ভ সারফেসটা আছে, এটা তো একটা হেমিস্ফিয়ার, আচ্ছা আমি দেখছি ইন্টারনেটে দেখানো যায় কিনা। এগুলো যদি তোদের মানে ভিজুয়ালাইজ করতেও অসুবিধা হয়, তাহলেও তো এখন প্রচুর সুবিধা আছে, এগুলো ইন্টারনেটেও খুঁজলেই